Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমিনারি আবগারি মেন কলকাতা পুলিশ এক কথায় সব ধরনের পরীক্ষায় সেলফ স্টাডি করার পাশাপাশি মক টেস্ট তোমাদের একান্ত প্রয়োজন। কারণ মক টেস্ট প্র্যাকটিস করলে তোমরা ইমপ্রুভ করতে পারবে তোমাদের সেলফ স্টাডিকে। মক টেস্ট হলো প্রস্তুতির চাবিকাঠি, তাই তোমাদের সুবিধার্থে আমরা জেনারেল নলেজ থেকে শুরু করে সব ধরনের বিষয়ের মক টেস্ট আলোচনা করছি। আজকে জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 6, এর আগে 5টা পর্ব মক টেস্ট আলোচনা হয়েছে, তোমরা প্লিজ প্লেলিস্টে গিয়ে দেখো এবং তোমরা মেজার করো যে এই মক টেস্টের মধ্যে কটা কোশ্চেনের অ্যান্সার তোমরা স্বইচ্ছায় দিতে পারছো, নিজে থেকে দিতে পারছো এবং উত্তর যথাযথ তোমাদের হচ্ছে সেটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখো এবং সেটা খাতায় অবশ্যই তোমার পার ডে লিখে রাখো। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট মক টেস্ট। দেখো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি যে প্রথমে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে অবশ্যই তোমরা উত্তর দেবে, সে ভুল হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আহ, তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ টাইম সেভ করলে তোমরা পরীক্ষায় অনেক কিছু সেভ করতে পারবে। ঠিক আছে? তো প্রথমে দেখো যে এটা মক টেস্ট নাম্বার 6, এটা কিন্তু WBP প্রিলিমস আবগারি কলকাতা পুলিশ SSC GD RRB সব ধরনের পরীক্ষার জন্য এই মক টেস্টগুলো অত্যন্ত তোমাদের প্রয়োজন। মক টেস্ট তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো। এখানে 20টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন, কারণ 20টা প্রশ্ন যে সেই সব জায়গা থেকে নেওয়া হয়েছে যেগুলো থেকে বেশিরভাগ বা যে চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তোমরা দেখো যে 20টা প্রশ্নের মধ্যে কটা তোমরা অ্যান্সার দিতে পারছো। ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর না হলে তোমরা খাতায় পার ডে তোমরা লিখে রাখো। প্রত্যেকদিন আমাদের এই মক টেস্ট আপলোড করা হয়, তোমরা প্রত্যেকদিন মক টেস্টে পার্টিসিপেট করো এবং দেখো যে কটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যথাযথভাবে তথ্য তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব, কারণ তথ্যের ওপর বেস করে কিন্তু বিভিন্ন কোশ্চেন হয়ে থাকে। তোমরা তথ্যগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। বরদৌলি আন্দোলনের নেতা কিন্তু ছিলেন অপশন এ, অর্থাৎ বল্লভভাই প্যাটেল কিন্তু কি ছিলেন, বরদৌলি আন্দোলনের নেতা ছিলেন। ঠিক আছে? এই বল্লভভাই প্যাটেলের ব্যাপারে আমরা কিছু জানবো, যেসব তথ্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। বল্লভভাই প্যাটেল কিন্তু কি বলা হতো, ইনাকে কিন্তু লৌহ মানব বলা হতো। ঠিক আছে? লৌহ মানব বলা হতো, বা যেটাকে আয়রন ম্যান বলে, আয়রন ম্যান বলা হতো বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে? এছাড়া তোমরা জানো যে এই বরদৌলি আন্দোলনটা কত সালে হয়েছিল, এটা কিন্তু 1928 সালে হয়েছিল বরদৌলি আন্দোলনটা। ঠিক আছে? এই বরদৌলি আন্দোলন কোথায় হয়েছিল, এটা কিন্তু গুজরাটে হয়েছিল। কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। আর এই বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম কি ছিলেন, উপপ্রধানমন্ত্রী। কে ছিলেন? প্রথম উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী ছিলেন প্রথম স্বাধীন ভারতের। ঠিক আছে? তাহলে আমরা কি কি তথ্য জানলাম, তথ্যগুলো একবার অবশ্যই আমরা রিভাইজ করব। তথ্যগুলো একবার রিভাইজ করে নিই। দেখো, বল্লভভাই প্যাটেলকে কিন্তু লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান বলা হয়। ঠিক আছে? লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয় কাকে? বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে? তারপরে আমরা দেখেছি যে এই বরদৌলি আন্দোলনটি, এই বরদৌলি যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু 1928 সালে হয়েছিল। কত সালে? 1928 সালে। কোথায় হয়েছিল? এটা কিন্তু গুজরাটে হয়েছিল। ঠিক আছে? এবং বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই সব তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখো, আর না হলে খাতায় অবশ্যই তোমরা লিখে রাখো। দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন। দেখো, আমরা কিছু জানবো, কিছু তথ্য অবশ্যই জেনে নেব যে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ এবং এবং তিনি ছিলেন ভারতের প্রথম কি ছিলেন? গভর্নর জেনারেল। ঠিক আছে? গভর্নর জেনারেল ছিলেন। বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে? এই সতীদাহ প্রথাটা 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। আর এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে কিন্তু 1831 সালে কোল বিদ্রোহ 1831 সালে কোল বিদ্রোহের সূচনা হয়েছিল বা শুরু হয়েছিল বা সংগঠিত হয়েছিল। এছাড়াও 1835 সালে কি হয়েছিল?
কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল তার আমলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। এইসব তথ্যগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই তথ্যের উপর বেস করে কিন্তু প্রশ্ন তোমাদের হয়ে থাকে, তোমরা দেখেছো বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে। তাহলে তথ্যগুলো চলো একবার রিভাইজ করি। এই লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ করা হয়। ঠিক আছে, আর 1831 সালে তার আমলেই 1831 সালে কী হয়, কোল বিদ্রোহের সূচনা হয়। তার আমলে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কত সালে কলকাতা মেডিকেল স্থাপিত হয়? 1835 সালে। আশা করি তথ্যগুলো তোমাদের বুঝতে পারা গেছে। তথ্যগুলো অবশ্যই তোমরা লিখে রাখো, না হলে এগুলো তোমরা ভুলে যাবে। ঠিক আছে, আর না হলে বারবার রিভাইজ করো। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে কোন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এখানে কোন বিদ্রোহ বা কার জন্য, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিটি ত্যাগ করেছিলেন? নাইট উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন কিসের জন্য? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর যে সঠিক উত্তর হবে সেটা তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা মিলে নাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এবারে আমরা কিছু তথ্য, এর আগের পর্বে তোমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্যগুলো জেনেছো, কি কোথায় কেন হয়েছিল। আবার সেটা আমরা একবার এখানে রিভাইজ করব। দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালের 13ই এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে। মাইকেল ও ডায়ারের নেতৃত্বে। কোথায় এটা হয়েছিল? এটা কিন্তু হয়েছিল অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি প্রশ্ন কি রয়েছে। কোন আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি অভিযানে বা পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর কি হবে? আশা করি তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আইন অমান্য আন্দোলন। দেখো, ডান্ডি অভিযান কত সালে শুরু হয়েছিল তোমরা জানো? এটা 1930 সালে, 1930 সালের 12ই মার্চ কিন্তু এটা সূচনা হয়েছিল ডান্ডি অভিযান। কোথায় থেকে? আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামীকে নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল এবং দীর্ঘ 240 মাইল পথ অতিক্রম করে এই আন্দোলনটা শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে ডান্ডি পদযাত্রা শুরু হয় 1930 সালের 12 মার্চ। 78 জন অনুগামী নিয়ে আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 240 মাইল পথ তারা অতিক্রম করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। এবার কিছু আর একটা তথ্য আমরা জানবো যে খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল। তোমরা জানো যে খিলাফত আন্দোলন 1920 সালে হয়েছিল, অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়। কত সালে? 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলনটা সংগঠিত হয়েছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? নিচে একটা অপশন রয়েছে, দেখো নিচে অপশন রয়েছে কি রবার্ট নাইট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর যে সঠিক উত্তরটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ শিশির কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন দেখো, খুদাই খিদমাতগর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তরটা হবে অপশন বি, খান আব্দুল গফ্ফর খান খুদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা ছিলেন। দেখো, খান আব্দুল গফ্ফর খানকে কি বলা হতো? ইনাকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হতো। কি বলা হতো? সীমান্ত গান্ধী বলা হতো। ঠিক আছে, সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে। আর এই দলের যে সদস্যরা তারা লাল কুর্তা হিসাবে পরিচিত, কারণ লাল জামা কাপড় ইউজ করতো বলে তাদেরকে লাল কুর্তা বলা হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তোমরা আশা করি উত্তর দিয়েছো। এর সঠিক উত্তর হবে অপশন বি, এ ও হিউমকে কিন্তু কি বলা হয়? ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়।
তোমরা জাতীয় কংগ্রেসের ব্যাপারে জানো যে এটা কিন্তু 1885 সালে মুম্বাইয়ে এটা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা করেন হিউম, এবং প্রতিষ্ঠার সময় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু কি ছিলেন, প্রতিষ্ঠার সময় সভাপতি ছিলেন। ঠিক আছে। আর প্রথম মুসলিম সভাপতি তোমরা জানো যে বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। আর প্রথম মহিলা সভাপতি ছিলেন তো অ্যানি বেসান্ত ছিলেন প্রথম প্রথম মহিলা সভাপতি, আর মুসলিম ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আর প্রথম ছিলেন 1825 সালে যখন এটা প্রতিষ্ঠিত হয়, তখনকার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে? নেক্সট যেটা প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 17তম প্যারালাল কোথায় অবস্থিত? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে এই 17তম প্যারালাল অবস্থিত। বাকিগুলো আমরা জানবো যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন প্যারালাল অবস্থিত। এটা কিন্তু 38তম প্যারালাল কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। আমেরিকা ও কানাডার মধ্যে কি অবস্থিত? আমেরিকা কানাডার মধ্যে 49 প্যারালাল অবস্থিত, 49। ঠিক আছে, 49 প্যারালাল অবস্থিত কোথায়? আমেরিকা ও কানাডার মধ্যে। ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি আহ, অবস্থিত, সেগুলো হচ্ছে র্যাডক্লিফ 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 এছাড়া তোমরা জানো যে 24 প্যারালাল, 28 প্যারালাল, এলওসি লাইন অফ কন্ট্রোল, এসবই কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখো। ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হবে অপশন ডি, আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। এই এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে গুরু শিখর। সর্বোচ্চ শিখর হচ্ছে পর্বতের নাম হচ্ছে গুরু শিখর। তাহলে সর্বোচ্চ শৃঙ্গ নাম জানা গেল গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর, যার উচ্চতা 1722 মিটার। 1722 মিটার। ঠিক আছে। আরাবল্লী পর্বতকে ভঙ্গিল পর্বতের একটি অন্যতম উদাহরণ। কোন পর্বত? ভঙ্গিল পর্বত। প্রশ্ন হতে পারে যে আরাবল্লী কি ধরনের পর্বত? আরাবল্লী কিন্তু ভঙ্গিল পর্বত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে উলার হ্রদ কোথায় অবস্থিত? কাশ্মীর, গুজরাট, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কাশ্মীরে কিন্তু উলার হ্রদ অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে? জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরাখণ্ডে জিম করবেট অবস্থিত। নেক্সট প্রশ্ন, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হবে অপশন সি, দুধের সাথে কিন্তু শ্বেত বিপ্লব জড়িত। মাছের সাথে তোমরা জানো যে নীল বিপ্লব জড়িত, মাছের সাথে নীল বিপ্লব। মাংসর সাথে তোমরা জানো মাংসর সাথে কি যুক্ত? তোমরা অনেকে যে মাংস বা তোমরা টমেটোর সাথে কি যুক্ত? এর বিপ্লব কিন্তু হচ্ছে লাল বিপ্লব। ঠিক আছে, লাল বিপ্লব জড়িত। আর ফল বা আপেলের সাথে কি জড়িত? এটা স্বর্ণালী বিপ্লব কিন্তু ফল বা আপেলের সাথে উৎপাদনের সাথে জড়িত। নেক্সট প্রশ্ন দেখো যে ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তোমরা জানো যে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর প্রথম স্থান কে রয়েছে? এই প্রথম স্থানটা রয়েছে কে? চীন। ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে চীন। ঠিক আছে, দ্বিতীয় করে ভারত। এবারে দেখো যে আন্তর্জাতিক কিন্তু ধান গবেষণা কেন্দ্র আছে, সেটা হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলায়। ফিলিপিন্সের ম্যানিলায় কিন্তু ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? কটকে রয়েছে, উড়িষ্যার কটকে রয়েছে। উড়িষ্যার কোথায় রয়েছে? উড়িষ্যার কটকে কিন্তু রয়েছে ধান গবেষণা কেন্দ্র। আর আন্তর্জাতিক হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। ধান উৎপাদনে ভারত দ্বিতীয়, আর প্রথম হচ্ছে চীন। ঠিক আছে, ওকে।
আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো যে ক্ষমতার এসআই একক কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর কি হবে তোমরা জানো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। কিন্তু আমরা জানবো যে জুল কোন পদার্থের বা কিসের একক, এসআই একক জুল কিসের, এটা আমরা জানি যে কার্য বা ক্ষমতার, কার্য বা ক্ষমতার এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে, কিলোগ্রাম ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। আর কুলম্ব, কুলম্ব তোমরা জানো যে কুলম্ব হচ্ছে আধানের একক, আধানের এসআই একক হচ্ছে সব কিছু, এসআই একক হচ্ছে কুলম্ব। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, অডিওমিটার, অ্যামমিটার, আর অ্যানিমোমিটার, ব্যারোমিটার। এর সঠিক কি হবে, সঠিক উত্তর কিন্তু কি হবে তোমরা দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ ব্যারোমিটারের মাধ্যমে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়। আর এখানে যেটা রয়েছে তোমাদের অপশনে যে অডিওমিটার, বাকিগুলোর আমরা জানবো পরিমাপ কি করা হয়। এই অডিওমিটার, অডিওমিটার থেকে শব্দের কি করা হয়, শব্দের যে তীব্রতা, শব্দের তীব্রতা, তীব্রতা পরিমাপ করা হয় এই অডিওমিটার মাধ্যমে। অ্যামমিটারের মাধ্যমে কি করা হয়, অ্যামমিটার মাধ্যমে প্রবাহমান, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় অ্যামমিটারের মাধ্যমে। নেক্সট রয়েছে কি অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটারের মধ্যে কি করা হয়, এটা কিন্তু বায়ুর গতিবেগ, তোমরা ভালো করে মনে রাখো বায়ুর এখানে গতিবেগ, বায়ুর গতিবেগ। আর ব্যারোমিটার তোমরা জানো যে বায়ুর চাপ। এই দুটো তোমরা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তোমাদের দুটোতে কনফিউজ যেন না হয়, ওই কারণে তোমাদেরকে ভালো করে এটা জেনে রাখতে হবে। নেক্সট রয়েছে যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, সাইট্রিক, ল্যাকটিক, ফর্মিক, টার্টারিক। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক যে উত্তরটা তোমরা দিয়েছো সেটা আমি একবার মিলে নাও, সঠিক উত্তর হবে অপশন সি, ফর্মিক অ্যাসিড থাকে কোথায়, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড দেখা। বাকিগুলো আমরা জেনে নেব যে সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, এই সাইট্রিক অ্যাসিড থাকে কিসে, লেবুতে, এই সাইট্রিক অ্যাসিড দেখা যায় লেবুতে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, টক, টক দুধে, টক দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড আঙুরে, আঙুরে এ টার্টারিক অ্যাসিড দেখা যায়। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখবো যে রাগবি খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন বি, 15 জন রাগবি খেলায় দেখা যায়। জাতীয় যুব দিবস কবে পালিত হয়, আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। ঠিক আছে, এবার 21শে ফেব্রুয়ারি কি হয় তোমরা জানো, এটা কিন্তু হয় আন্তর্জাতিক, আন্তর্জাতিক ভাষা দিবস বা মাতৃ দিবস। ঠিক আছে, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। 28শে ফেব্রুয়ারি কি হয়, এটা জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। 8ই মার্চ তোমরা জানো যে আন্তর্জাতিক বা বিশ্ব নারী দিবস, বিশ্ব নারী দিবস পালন করা হয়। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। একবার চলো রিপিট করি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ দিবস বা ভাষা দিবস। 28শে জানুয়ারি, সরি ফেব্রুয়ারি কি করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস। আর 8ই মার্চ বিশ্ব নারী দিবস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, আর 8ই মার্চ বিশ্ব নারী দিবস। চলো পরবর্তী প্রশ্ন দেখবো যে ন্যাশনাল ডিফেন্স কলেজ অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লিতে অবস্থিত। নেক্সট অর্থাৎ এই পর্বের লাস্ট প্রশ্ন রয়েছে, ইতালির মুদ্রার নাম কি, ইতালির মুদ্রার নাম কি হবে, ডলার, ইউরো, দিনার, আর নিচে আছে পেসো। সঠিক উত্তর কি হবে দিয়েছো তোমরা, সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ ইউরো, ইউরো হচ্ছে ইতালির মুদ্রার নাম।
আশা করি তোমাদের পর্বটি ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে যারা নতুন রয়েছে। তোমরা নিজেরা কতটা স্কোর করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই ধরনের ভিডিও তোমাদের প্রত্যেক দিন আপলোড করা হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই সব জায়গা থেকে যেগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করা হয়। ঠিক আছে, তো ভালো থেকো, গুড বাই।